এখন আমরা আসতেছি হচ্ছে রেজিস্ট্যান্স। তোমরা মনে হয় 9-10-এ এটা কনসেপ্ট ছিল না যে রেজিস্ট্যান্স হচ্ছে প্রপোর্শনাল টু লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া, এরকম কোনো কিছু কি ছিল? জি ভাইয়া ছিল। আচ্ছা, তাইলে এখানে ব্যাপারটা হচ্ছে এটা একটু দেখো, এখানে সেম জিনিস। খেয়াল করে দেখো, আমরা বললাম রেজিস্ট্যান্স 4টা জিনিসের উপর প্রপোর্শনাল: লেন্থ, এরিয়া, স্পেসিফিক রেজিস্টিভিটি আর টেম্পারেচার। বাট আমাদের ইকুয়েশনে কিন্তু টেম্পারেচার নাই। তো এই ইকুয়েশন যেহেতু টেম্পারেচার নাই, এটার জন্য আরেকটা ইকুয়েশন বানাতে হয়, আর থিটা ইকুয়াল টু আর নট প্লাস আলফা টি। আচ্ছা, রো দিয়ে বুঝে ভাই স্পেসিফিক রেজিস্টিভিটি। এটা হচ্ছে একটা তার ইয়ের উপর ডিপেন্ডেন্ট, মানে এক একটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, তার ইন্টারনাল স্ট্রাকচার কেমন। যেমন লোহার জন্য রো এর একরকম ভ্যালু হবে, তামার জন্য একরকম ভ্যালু হবে, এরকম আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এখানে, হ্যাঁ আপাতত এখানে আর কিছু না বলি, এই ম্যাথে চলে আসে। এটা খুব সিম্পল একটা ম্যাথ, এমসি করতে মাঝে মাঝে আসে। কোয়েশ্চেন হচ্ছে একটা তামার তার একটা লেন্থ আর একটা লেন্থের 3 টাইমস, তার মানে L2 ইকুয়াল টু 3L1। সহজ কথা। আর একটা কথা বলে দুইটা রেজিস্ট্যান্স সমান, তার মানে R1 ইকুয়াল টু R। কোয়েশ্চেন হচ্ছে তাদের ডায়ামিটারের রেশিও বের করতে বলছে, তার মানে D1 বাই D2 ইকুয়াল টু কত, সেটা আমাকে বের করতে বলছে। কোয়েশ্চেনটা কি বুঝতে পারছো হ্যাঁ? ওকে, তো ডায়ামিটার হঠাৎ কোত্থেকে আসলে? আমাদের ফর্মুলায় কোনো ডায়ামিটার ছিল না, বাট আসছে আসলে আমরা জানি a ইকুয়াল টু পাই আর স্কয়ার, সেখান থেকে আসছে আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা ম্যাথ একটু ট্রাই করে দেখো তো আনসার কত আসে। আচ্ছা, এই দুইটা কোয়েশ্চেন একটু দেখো ভাই, বলো তো দুইটা কোয়েশ্চেনের মেইন ডিফারেন্স। একটু দুইটা কোয়েশ্চেন আবার রিডিং করে দেখো। একটাতে স্ট্রেস কাজ করে আরেকটাতে করে না এমন। এই দুইটার ডিফারেন্সটা আসলে কোন জায়গাতে? মানে যখন কেউ বলতেছে স্ট্রেস করতেছে আর কেউ স্ট্রেস করতেছে না,
তার পার্থক্যটা কোন জায়গাতে? ক্রস সেকশন এরিয়া। যখন বলতেছে যে কিছু বলা নাই, টানাটানির কোনো কথা বলা নাই, তখন মানে হচ্ছে শুধু লেন্থটাই বাড়তেছে, এরিয়ার কোনো চেঞ্জ হচ্ছে না। এটা মানে A1 ইকুয়াল টু এটি থাকতেছে। আর যখন কোনো টানাটানি নাই, সরি, যখন কোনো টানাটানি করতেছে তখন ব্যাপারটা কি, লেন্থ 3 গুণ হইতেছে, ঠিক আছে, বাট এখানে এরিয়াটা আবার অর্ধেক হয়ে যাচ্ছে। তিনটা না, তিন ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। দুইটা কেস কি ক্লিয়ার হয়েছে ভাইয়া, নাকি আরেকবার বলবো? বা এই কোশ্চেনে কারো কনফিউশন থাকলে বলো, মানে দুইটা কোশ্চেনের ডিফারেন্স কোন জায়গাতে এটা নিয়ে। হ্যাঁ, যখন বক্সে টেনে করতেছে, সাপোজ তুমি তোমার আশেপাশে কোনো রাবার যদি থাকে, রাবার টাইপ কিছু থাকে, এটা একটু টান। হ্যাঁ, চুলের রাবার টানলে লাভ হবে না, ধরো খাতা মুছার রাবার আর কি, মোটামুটি সলিড কোনো কিছু। এটা টানলে দেখবা এটা লেন্থ যদি একটু বাড়ে, এরিয়াটা কিছুটা কমে যাবে। টানাটানি কিছু কি আছে আশেপাশে? তারপর কলম দিয়ে লাগবে, রাবার তো থাকার কথা না, যদি থাকে আর কি, দেখবা যে টেনে যদি আমি কোনো কিছু লম্বা করি, তার মানে এরিয়া অবশ্যই ততগুণ কমে যাবে। আইডিয়াল কেসে ততটুকুই কমার কথা, অ্যাকচুয়ালি পুরোপুরি সবসময় মেনটেন হয় না। তো এখানে যখন আমি বলছি বাই স্ট্রেসিং, আমি তার লেন্থকে ট্রিপল করতেছি, বাই ডিফল্ট আমি ধরে নিব তার এরিয়া 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আর আমি A1 লিখছিলাম ভাইয়া, এই যে দেখো, আমি লিখছিলাম A1 ইকুয়াল টু 3, বা আমি তো আমি একটু অন্যভাবে লিখে চাই। আচ্ছা হ্যাঁ, তো এটা যখন লিখতেছি তার মানে টেনে কথা যদি থাকে, মানে বাই স্ট্রেসিং, বাই স্ট্রেচিং, স্ট্রেচ থাকবে আই থিঙ্ক, স্ট্রেচিং ওয়ার্ডটা যদি থাকে, তাইলে তুমি এইটাও ধরবা, এটাও ধরবা। আর যদি নর্মালি খালি দ্য লেন্থ ইজ ট্রিপল ডাবল এরকম কথা থাকে, স্ট্রেচিং ওয়ার্ডটা যদি না থাকে, তখন তুমি বাম পাশের কেসটা ধরবা। সেটা কি ক্লিয়ার পুরোপুরি? যদি কোয়েশ্চেনে জাস্ট থাকে লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ট্রিপলড, তাহলে তুমি ধরে নিবা L2 ইকুয়াল টু 3L1, আর এর কোনো পরিবর্তন নাই, যা ছিল তাই থাকবে। আর যদি বলা থাকে লেন্থ অফ দ্য ওয়্যার ইজ ট্রিপলড বাই স্ট্রেচিং ওয়ার্ডটা যদি থাকে, তখন এটা যা ছিল তাই, কিন্তু এখন ধরে নিবা এটা 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। মানে এখানে আমরা অ্যাসাম্পশনটা ধরে নেই কি, যে V1 ইকুয়াল টু V2, তাই লেন্থ যত গুণ হয় এরিয়াটা ঠিক তত গুণই কমে যায় আর কি, বাই স্ট্রেচিং ওয়ার্ডটা যদি থাকে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন তোমরা যে কাজটা করবে, দুইটা ম্যাথ একটু করে ফেলো, দুইটার রেজাল্ট কত কত আসে, রেশিওটা কত কত আসে আমাকে জানাও পরে নিজেই। ইকুয়াল টু N স্কোয়ার ইন্টু RI, এটা হচ্ছে বাই স্ট্রেচিং। আর নর্মাল কেসে RF ইকুয়াল টু N ইন্টু RI, এটা কিন্তু লেন্থের জন্য। যদি এরিয়ার কেসে বলে তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবে, সেম কেস যদি এরিয়ার কেসে হয় তখন কিন্তু ভাগ হয়ে যাবে, RI বাই N হয়ে যাবে, এখানে RI বাই N স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা কি সবার কাছে ক্লিয়ার? তাসিন? জি ভাইয়া। এবার আসি, এবার আমরা বলছিলাম যে রেজিস্ট্যান্স তো 3-4টা জিনিসের উপর প্রপোর্শনাল, লেন্থ, এরিয়া, রো, আর একটা হচ্ছে টেম্পারেচার। তো 3টা ইকুয়েশনে ছিল। তো
এটার জন্য আরেকটা ইকুয়েশন, রেজিস্ট্যান্সের জন্য আলাদাভাবে ইকুয়েশন। এটার জন্য একটা জিনিস একটু জানা দরকার, যে টেম্পারেচার যখন আমি কোনো জায়গায় বাড়াবো, টেম্পারেচার বাড়ানো মানে কি, তার ইন্টারনাল মলিকিউল গুলার অ্যাজিটেশন বেড়ে যাবে, তারা বেশি কাঁপাকাঁপি শুরু করবে, এবং কাঁপাকাঁপির কারণে তারা কি ইলেকট্রনের যে ফ্লোটা, ইলেকট্রনের ফ্লোকে আরো বেশি বাধা দিবে, এবং ইলেকট্রনের ফ্লোকে বাধা দিবে মানে আমরা কি বলতে পারি, সেই কন্ডাক্টরটার রেজিস্ট্যান্স বেড়ে যাবে। তো রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার যে ইকুয়েশনটা, সেটাকে এটা দিয়ে এক্সপ্রেস করা হয়, আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা। আচ্ছা, এই ইকুয়েশন থেকে কি মনে হচ্ছে বলতো, আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি আসলে রেজিস্ট্যান্স বাড়া উচিত নাকি কমা উচিত? বাড়া উচিত। আচ্ছা, কোনটা কি বোঝায় এটা তো বুঝতে পারতেছে মনে হয়। আর নট হচ্ছে 0°C, আর থিটা হচ্ছে θ°C, থিটা হচ্ছে এই যে থিটা, মানে θ°C যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর থিটা বলতেছি আর কি। আর আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। প্রত্যেকটা টার্ম কি ক্লিয়ার নাকি আরেকবার বলবো? বুঝছি ভাই। ভাই এটা কি থার্মোডাইনামিক্স এর, এই যে আমরা যে থার্মোমিটারের ফর্মুলা পড়েছিলাম, এটার সাথে রিলেটেড? থার্মোমিটারটা তো ছিল আসলে এরকম, আর থিটা মাইনাস আর নট, এখানে আবার আর 100 মাইনাস আর নট, একটু ডিফারেন্ট আসলে, ওইরকম না। ওখানে তো এটা দিয়ে একটা টেম্পারেচারের সাথে প্রপার্টি করা হইতো টেম্পারেচারের সাথে। ওখানে তো অনেকগুলো টেম্পারেচার ছিল, থিটা, থিটা নট, থিটা 100, থিটা 0, এরকম ছিল। ওইটা মানে সেম ইকুয়েশন না আর কি। আচ্ছা, এখান থেকে আলফা কেমনে আসছে এটা কি বুঝা যাচ্ছে? দেখো তো। জি ভাই, বুঝছি। জি ভাইয়া। নাম আলফা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমি যদি আলফার ডেফিনেশন দিতে চাই তাহলে কি হবে আসলে, কেমনে আমি যখন কোনো কিছু ডেফিনেশন দিই, কেমনে ডেফিনেশন দিই, নিচে সবগুলোকে 1 বানায় ফেলি, তাহলে এইভাবে আলফার ডেফিনেশন কি হবে, ইউনিট রেজিস্ট্যান্সে ইউনিট টেম্পারেচার চেঞ্জে কারো রেজিস্ট্যান্সের যে চেঞ্জ হয় সেটাকে আমরা আলফা বলতে পারি, তাই না? ইউনিট রেজিস্ট্যান্স এট 0°C, ইউনিট টেম্পারেচার চেঞ্জে আমি যেই রেজিস্ট্যান্স চেঞ্জের ভ্যালু পাই সেটাকে আমি আলফা বলতে পারি না? আচ্ছা, এবার আসি একটা কথা যে বললাম, তুমি বলতেছিলে যে, তাহমিদ বলতেছিলে যে বাড়বে। আসলে এটা বাড়বে কি কমবে এটা ডিপেন্ড করে কার উপরে, আর থিটা ইকুয়াল টু আর নট প্লাস আর নট আলফা থিটা। এখন আর তো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো কখনো নেগেটিভ হইতে পারে না, মানে এই ভ্যালুটা ডেফিনেটলি পজিটিভ, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই, তাই না? এবং এই ভ্যালুটাও পজিটিভ। এখন তাহলে নেগেটিভ কে হইতে পারে? আলফার ভ্যালু বোথ পজিটিভ এবং নেগেটিভ হইতে পারে। কোন একটা মেটালের জন্য বা কোন একটা কন্ডাক্টরের জন্য, কোন একটা যে কোনো সাবস্টেন্সের জন্য যদি আলফার ভ্যালু পজিটিভ হয়, ইফ আলফা ইকুয়াল টু পজিটিভ, তাহলেই আর থিটা গ্রেটার দেন আর নট হবে। বাট যদি আলফা নেগেটিভ হয় তাহলে কারো কমে যাবে না এটা, তখন কি আর থিটা লেস দেন আর নট হয়ে যাবে না? কাসিম কি বুঝছো এটা ভাইয়া? জি ভাইয়া। মাহিন, রাহমিদ, জি ভাইয়া, বুঝছি। মাহিন বুঝছো ভাইয়া? মাহিন কি আছে? জি ভাইয়া। তো এটাই ডেফিনেশনটা কিভাবে দিচ্ছি, যেটা বলতেছিলাম, 0°C ইউনিট রেজিস্ট্যান্সের কোন একটা অবজেক্ট, তার টেম্পারেচার যদি ইউনিট পরিমাণ চেঞ্জ করি তাহলে রেজিস্ট্যান্সের যে চেঞ্জটা ঘটতেছে এটাকে আমি টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলতেছি।
এবং তার যে ইউনিটটা হবে সেটা হচ্ছে পার কেলভিন। পার কেলভিন কেন হচ্ছে দেখো, একটুকের ইউনিট কত, ওহম। একটুকের ইউনিট কত, ওহম কেলভিন। ভাগ করলে কত থাকে, 1/কেলভিন বা পার কেলভিন বা পার থিটা ডি। সো আলফার ইউনিট হচ্ছে পার কেলভিন, আর আলফার ডাইমেনশন হচ্ছে পার থিটা। এটা কি সবার কাছে ক্লিয়ার? जी भैया। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, কার জন্য আলফা পজিটিভ, কার জন্য আলফা নেগেটিভ, এটা একটু আমরা মুখস্থ রাখবো। একটা মেটালিক কন্ডাক্টরের জন্য আলফার ভ্যালু পজিটিভ। দ্যাট মিনস হোয়াট, আমি যদি একটা মেটালের কেসে টেম্পারেচার বাড়াই, রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স কমবে। আর সেমি মেটালের জন্য বা সেমি কন্ডাক্টরের জন্য আলফার ভ্যালু হচ্ছে নেগেটিভ। তার মানে কি, সেমি কন্ডাক্টরের টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স কমবে, টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স বাড়বে। এটা কি ক্লিয়ার নাকি আর একটু এক্সপ্লেন করবো? মাহিন বুঝছো ভাইয়া? ভাই একটু আবার বলবেন, এখানে টেম্পারেচার কমালে বা বাড়ালে কি হয়? হ্যাঁ, ধরো টেম্পারেচার যখন আমি বাড়াচ্ছি, আচ্ছা একটা কেস বলি, সাপোজ মেটালের জন্য, এটা কিন্তু মুখস্থ যে মেটালের জন্য আলফা পজিটিভ আর নন মেটালের জন্য আলফা নেগেটিভ, এটা হচ্ছে ডিফল্ট। এখন চিন্তা করো, কারো টেম্পারেচার মনে করো ছিল হচ্ছে 0। হ্যাঁ, 0 থেকে তুমি নিলা হচ্ছে তার টেম্পারেচার, সাপোজ 5 নিলা, তাহলে এখানে থিটার ভ্যালু কত, পজিটিভ না? আমি কি আরেকবার বলবো? না ভাইয়া, বুঝছি। আচ্ছা, আর আমরা বলছি যে মেটালের জন্য আলফার ভ্যালু অলওয়েজ পজিটিভ। চিন্তা করো তাহলে, থিটাও পজিটিভ, আলফাও পজিটিভ, তার মানে কি এই টার্মটা পুরোপুরি পজিটিভ, আর নটের সাথে পজিটিভ কিছু একটা যুক্ত হচ্ছে, তার মানে কি আর থিটা ডেফিনেটলি গ্রেটার দেন আর নট না? জি ভাইয়া। আচ্ছা, এবার এখানে আরেকটা কেস চিন্তা করি, এখনো মেটালেই আসি মনে করো। এখন আমি করলাম কি, 0 থেকে -5 এ নিয়ে গেলাম মেটালের জন্য। আচ্ছা, এখন থিটার ভ্যালু কত, পজিটিভ না নেগেটিভ? কোয়েশ্চেনটা একটু আবার বলবেন? হ্যাঁ ভাই, একটা মেটালের জন্য আমি 0 ডিগ্রি থেকে -5 ডিগ্রিতে নিয়ে গেলাম। আহ এই কেসে থিটার ভ্যালু কি পজিটিভ না নেগেটিভ? মানে ভাই থিটা এফ এখানে -5 আর বাড়বে, থিটা, পজিটিভ। না ভাই নেগেটিভ, থিটা এফ মাইনাস থিটা আই, এটা থিটা এফ না? আমি তো 0 থেকে -5 এ লিখছি। আচ্ছা হ্যাঁ ভাইয়া। তো থিটার ভ্যালু এখানে নেগেটিভ, আলফা স্টিল পজিটিভ, তার মানে এই টার্মটা কি আলটিমেটলি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তাহলে আর নট থেকে কিছু একটা বিয়োগ হচ্ছে, তাহলে কি আর থিটা গ্রেটার দেন আর নট নাকি লেস দেন আর নট? ভাইয়া আর থিটাটা বড়। না ভাইয়া, আচ্ছা না ভাই, আর থিটা ছোট হবে, কারণ এখান থেকে তো মাইনাস হচ্ছে। হ্যাঁ ভাইয়া। রাইট, রাইট। তো এটাই বললাম যে মেটালের জন্য টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্স বাড়ে, টেম্পারেচার কমাইলে রেজিস্ট্যান্স কমে। বুঝছো ভাইয়া? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, সেম গোস টু নন মেটাল। তো নন মেটালের জন্য তো আলফা নেগেটিভ,
তো নন মেটালের জন্য সাপোজ আমি ছিল সে হচ্ছে লিখি থিটা আই ছিল 0-তে, থিটা এফ হচ্ছে 5 নন মেটালের জন্য। তাহলে থিটার ভ্যালু এখানে কত, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। আলফা ভ্যালু কি, সেমি মেটালের জন্য আলফার ভ্যালু কত? নেগেটিভ। নেগেটিভ। তাহলে থিটা পজিটিভ, আলফা নেগেটিভ, তাহলে এই টার্মটা কি? নেগেটিভ। তাহলে আলটিমেটলি আর থিটা কি এই কেসে গ্রেটার দেন আর নট হচ্ছে নাকি লেস দেন আর নট হচ্ছে? Yes. লেস দেন হচ্ছে। তার মানে কি দেখলাম, সেমিকন্ডাক্টরের জন্য টেম্পারেচার বাড়াইলে রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। এটা কি ক্লিয়ার ভাই? জি ভাই। ওকে, তারপর সেম গোস টু থিটা কমাইলে রেজিস্ট্যান্স বেড়ে যাবে। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারো, বাকিরা রাওয়াত, মাহিন, তাসিম। বুঝেছি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা ম্যাথটা, আচ্ছা তোমাদেরকে এটা করাইছি আগে, এই চ্যাপ্টারটা শুরু করছিলাম নাকি নাকি আজকেই একদম? আচ্ছা ঠিক আছে, ওকে এই ম্যাথটাকে ট্রাই করে দেখো তো। যদি কোনো ওয়ার্ড ট্রান্সলেট করা লাগে আমাকে বললো। 32 ডিগ্রি সেলসিয়াস, রেজিস্ট্যান্স অফ প্লাটিনাম ওয়্যার হচ্ছে 20 ওহম। যদি তার টেম্পারেচার আমি 18 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করি, আচ্ছা এখানে একটা মনে রাখো, প্লাটিনাম কিন্তু একটা মেটাল, হ্যাঁ, তো এখানে আলফার ভ্যালু পজিটিভ। আচ্ছা, এটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, তোমাদের জানতে হবে, বাট এটা যেহেতু নতুন বলে দিলাম যে প্লাটিনামকে মেটাল ধরে কাজ করবে আর কি। কোয়েশ্চেনে বলা হয় টেম্পারেচার 18 ডিগ্রি চেঞ্জ করা হইলো, ওয়ার্ডটা কিন্তু পরিবর্তন, চেঞ্জ, বাড়াইলো নাকি কমাইলো সেটা বলা নাই, এটা তোমার নিজে থেকে বুঝে নিতে হবে। আচ্ছা, টেম্পারেচার যদি 18 ডিগ্রি চেঞ্জ করা হয় তাহলে তার রেজিস্ট্যান্স হয়ে যায় 21.2 ওহম। সহজ কথায় 32 ডিগ্রি সেলসিয়াসে রেজিস্ট্যান্স হচ্ছে আর ইকুয়াল টু 20, আর চেঞ্জ করার পর নতুন টেম্পারেচারে 18 ডিগ্রি পরিমাণ চেঞ্জ করছে, বাড়ছে না কমছে আমি জানি না, তখন আর থিটার ভ্যালু হচ্ছে 21.2 ওহম। কোয়েশ্চেন হচ্ছে আলফা ইকুয়াল টু হোয়াট? তোমরা একটু চেষ্টা করে দেখো। হ্যাঁ ভাই আসছে। এবার কিছু জানা জিনিস, সিরিজ কানেকশন হলে ইকুইভ্যালেন্স হচ্ছে R1 R2 R3 Rn পর্যন্ত, এটা সবগুলো ইকুইভ্যালেন্ট নিয়ে আর্টস, এটা তো জানা জিনিস তাই না? জি ভাইয়া। আচ্ছা, প্যারালাল এটা তো জানা মনে হয় তাই না? এরপর এইটা, এটা হয়তো 9-10 পড়ছো কিনা, যে আমরা যদি কারেন্টকে 1/3 হাফ করতে চাই তাহলে কি করতে হবে, অথবা কারেন্টকে যদি ডাবল করতে চাই তাহলে কি করতে হবে, এরকমটা কিছু কি ছিল 9-10-এ? আচ্ছা, খুবই সিম্পল জিনিস আসলে। এই সার্কিটে যখন বলতেছে যে এই সার্কিটটাতে কি রেজিস্ট্যান্স কিভাবে যুক্ত করলে সার্কিটে কারেন্টের ফ্লো 1/3 হয়ে যাবে,
তার মানে সহজ কথা এখানে বলতেছে যে IF ডিভাইড বাই II ইকুয়াল টু 1/3। এটা তো বোঝা যাচ্ছে না কোয়েশ্চেনে যেটা বলতেছে। সো IF কে আমি কি বলতে পারি? V বাই RF, এটাকে বলতে পারি V বাই RI ইকুয়াল টু RI বাই RF। এটা তো আগে থেকে 1/3 ইকুয়াল ছিল। এটা কি ক্লিয়ার? দেখো তো। জি ভাইয়া। তো RI এর ভ্যালু কত এখানে 20। তাইলে আমি যদি আচ্ছা হ্যাঁ, এখন মনে হয় তোমরা RI এর ভ্যালু বুঝতেই পারো। RF গ্রেটার দ্যান RI, তো রেজিস্ট্যান্স যদি আমি বাড়াতে চাই তাহলে কি করব? সিরিজে কানেক্ট করে দেবো। তাহলে কত কানেক্ট করবো সিরিজে? এক্সট্রা। তার মানে হ্যাঁ, তার মানে আমাদের এক্সট্রা ভ্যালু হবে কত তাহলে? 60 মাইনাস 20, তার মানে 40। তার মানে 40 রেজিস্ট্যান্স যদি আমি সিরিজে অ্যাড করি তাহলে কারেন্ট ফ্লো 1/3 হয়ে যাবে। এটা কি ক্লিয়ার নাকি আরেকবার বলবো? বুঝছি ভাইয়া। এটাতে আসি। এবার এইটা, আচ্ছা এটা তো আমরা করলাম, এটা তোমরা একটু ট্রাই করো। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কোন রেজিস্ট্যান্স কিভাবে কানেক্ট করলে, সরি, কোন রেজিস্ট্যান্স কিভাবে কানেক্ট করলে সার্কিটের কারেন্ট ফ্লো 3 টাইমস হয়ে যাবে, মানে কারেন্ট ফ্লো এখন বেড়ে যাবে 3 গুণ। যদি রেজিস্ট্যান্স কমাইতে হয় অলওয়েজ প্যারালাল করতে হবে, যদি রেজিস্ট্যান্স বাড়াইতে হয় অলওয়েজ সিরিজ করতে হবে। এটা একদম থাম্ব রুল, অলওয়েজ এটা ট্রু। তার মানে তুমি তো আর প্রাইম এটা বের করলা, এটা কি ইনিশিয়াল আর এর চেয়ে কম না? এখন তুমি এর সাথে যদি কিছু সিরিজে অ্যাড করো, এটা কমা 6.67 তো আনা জীবনও সম্ভব না, তাই না? এটা তো বাড়বে, তুমি যাই অ্যাড করো না কেন সিরিজে কষ্ট তো যোগ হয়ে যাবে। সো আমার এই 6.67 আনার জন্য তাকে প্যারালালি কিছু একটা অ্যাড করতে হবে এবং সেটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করলাম। বুঝছো ভাই? ওকে, তাহমিদ বুঝছো ভাই? জি ভাইয়া, বুঝছি ভাইয়া। মাহি? জি ভাইয়া বুঝছি। আমরা একটু ভিতরে ঢুকতেছি, এতক্ষণ জাস্ট বেসিক আলোচনা, এর আগের গুলো হয়তো তোমরা 9-10 এতক্ষণ পর্যন্ত যা যা দেখছি, আজকে মূলত আমরা 9-10 এর চ্যাপ্টার 11, যেটা 11 নিবি ছিল না করে রিভিউ যা যা শিখছিলাম, এখন যা দেখবো সেটাও হয়তো 9-10 দেখে আসছো, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখন একটু কঠিন দিকে যাবো হয়তো আর কি। আচ্ছা, তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন আমরা বের করি, খুব সিম্পল একটা সার্কিট দিয়ে শুরু করি। আগে বুঝতে হবে সিরিজ প্যারালালের মানে কি, কখন সিরিজ কখন প্যারালাল। সহজ কথায়, যদি দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা নোড থাকে, একটা কমন পয়েন্ট থাকে, তাহলে সে সিরিজে। আর যদি দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে দুইটা কমন পয়েন্ট থাকে তাহলে সে প্যারালালে। একদম সহজ হিসাব। তার মানে ধরো একটা কেস দেখাই, এই এই তাহলে এই যে দুইটা রেজিস্ট্যান্স, এদের মধ্যে কমন পয়েন্ট কোনটা? জাস্ট একটা না? কমন নোড, কারণ অন্য কোনো দিকে ফ্লো হওয়ার সুযোগ নাই, তাহলে এই দুইটা সিরিজ। আচ্ছা, প্যারালালে কখন হবে? যদি তাদের মধ্যে কমন পয়েন্ট এখন কয়টা হয়ে গেল? এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, এটা যাই ধরো না কেন, তাহলে দুইটা কমন পয়েন্ট হয়ে গেল,
তার মানে এখন দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে প্যারালাল। তো যখন আমরা একটা সার্কিট সলভ করব, আমরা অলওয়েজ এই চিন্তা করেই সামনের দিকে আগাবো, তাইলে আর কোনো সমস্যা হবে না। আমরা কিছু প্র্যাকটিস করি। যেমন এইটা এটা তো তোমাদের মুখস্থ হয়ে গেছে, এই জিনিস বারবার করতেছো যে দুইটা, এটা আমরা সার্কিটটা কিভাবে সলভ করি, প্রথমে এই দুইটাকে প্যারালাল ধরে, এটা তো 2, এই 5 আর 10 কে প্যারালাল করে এখানে বসাই, যত আসে 5 আর 10 এর প্যারালাল রেজিস্ট্যান্স, তারপর এখানে সার্কিট এঁকে দিই। এভাবেই তো আমরা সলভ করে আসছি মনে হয় নাকি? এই 2 এর জায়গায় 2 আর এখানে 5 আর 10 এর প্যারালালটা। তো এটা আসলে কেন প্যারালাল? বিকজ এই দুইটা রেজিস্ট্যান্সের এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট বা নোড। তো যে নোড মানে পয়েন্ট থেকে সহজ কথা। তো যখন হচ্ছে কমন পয়েন্ট দুইটা হয়ে গেল, তার মানে এরা প্যারালালে। আচ্ছা, এবার এরা যখন প্যারালালে চলে আসলো, তখন আমি তাদেরকে এক্সপ্রেস করতেছি হচ্ছে এটা দিয়ে। এখন এই রেজিস্ট্যান্সটা আর এই রেজিস্ট্যান্সটা, তাদের মধ্যে কমন পয়েন্ট কি জাস্ট একটা না? দ্যাটস ওয়াই তারা হচ্ছে, আমরা বলতেছি তারা সিরিজে এক্সিস্ট করে। ওকে, এবার আসি হচ্ছে আমরা একটা খুব সিম্পল ম্যাথ। আচ্ছা, এখানে একটা কথা একটু মাথায় রাখতে হবে, যেদিকে ওপেন পয়েন্ট থাকবে, যদি কোনো সার্কিট সলভ করার সময় তোমাকে কোনো এইভাবে ওপেন পয়েন্ট দেয়, ওপেন পয়েন্ট দিতে পারে, অথবা ওপেন পয়েন্ট না দিয়ে এখানে একটা সোর্স যদি থাকে, এখানে যদি একটা সোর্স দেয়, তুমি অলওয়েজ তার একদম অপোজিট সাইড থেকে ক্যালকুলেশন শুরু করবা। অলওয়েজ একটা সার্কিট যদি এভাবে থাকে, তুমি অলওয়েজ একদম এই মাথা থেকে ক্যালকুলেশনটা শুরু করবা। আর যদি এভাবে থাকে, তাহলে এই মাথা থেকে ক্যালকুলেশনটা শুরু করবা। কথাটা কি বোঝা গেল? ভাই একটু আবার বলবেন? হ্যাঁ, যেদিকে সোর্স থাকবে তার অপোজিট থেকে আমরা অলওয়েজ ক্যালকুলেশনটা শুরু করব। যেমন এই সার্কিটের কেসে সোর্সটা এদিকে, ব্যাটারি এদিকে, আমাদের ক্যালকুলেশন শুরু হবে হচ্ছে একদম এই মাথা থেকে। আর এই সার্কিটের জন্য সোর্সটা এদিকে, আমাদের ক্যালকুলেশন শুরু করব আমরা একদম এই মাথা থেকে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি বুঝছি ভাই। জি ভাইয়া। তো এখন আমরা দেখি যে রেজিস্ট্যান্সের কিভাবে ক্যালকুলেশন করব। খুব সহজ হিসাব দেখো, এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স দুইটারই কমন পয়েন্ট কয়টা? এটা একটা কমন পয়েন্ট, এটা আর একটা কমন পয়েন্ট। আমি আলাদাভাবে আঁকি, তাহলে বুঝতে একটু সুবিধা হতে পারে। এটা একটা কমন পয়েন্ট, এটা একটা কমন পয়েন্ট, তার মানে তারা প্যারালালে। তারা প্যারালালে। আচ্ছা, শুধু এই দুইটা যে প্যারালালে তা না, একটু খেয়াল করে দেখো তো, এই তিনটা রেজিস্ট্যান্সেরই, এইটা এইটা এটা, সবারই এটা একটা কমন পয়েন্ট, এটা আর একটা কমন পয়েন্ট না? তার মানে তারা তিনজনই প্যারালালে। তাইলে 1/6 1/6 1/6 যোগ করে 3/6, তো আর পি এর ভ্যালু 2। সেই 2টা আমি এই তিনটাকে রিপ্লেস করে 2টা এখানে বসায় দিলাম। আর এই 2 আর এই 6 এর মধ্যে কমন নোড কি? জাস্ট একটা। তার মানে তারা দুজন সিরিজে, 6 আর 2 সিরিজ করে আমি বসায় দিলাম। ওকে, এবার একটু নোটটা করি। ধরো এখানে এই প্রান্তটাকে ধরছে এ, এই প্রান্তটাকে এই নোটকে ধরছে বি। তাইলে এই আমার কোয়েশ্চেনের টার্গেট কি? এ আর বি নোডের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। কোয়েশ্চেনের টাইটেলটা কি? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন নোড এ এন্ড বি। তাইলে আমি একদম এ আর বি এর অপোজিট প্রান্ত থেকে শুরু করতেছি। দেখো, এ একটু পর্যন্ত এ নোড, পুরাটা এ নোড। একটা রেজিস্ট্যান্স যখন পাইছে, তখন সে নামটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো কিছু একটা নাম দিলাম, আমি সি দিলাম। এখান থেকে একটু পর্যন্ত পুরাটা সি নোড, একটু পুরাটা সি নোড,
এটুক পুরোটা সি নোড। নোড চেঞ্জ হইল না কেন? যতক্ষণ না পর্যন্ত নতুন কোনো এলিমেন্ট পাচ্ছে, নতুন কোনো রেজিস্ট্যান্স অথবা নতুন কোনো সোর্স না পাচ্ছে, তার নোড কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, এরপর এই সিটা এই রেজিস্ট্যান্সটা যখন পাইলো তখন চেঞ্জ হয়ে এখানে চলে আসলো বি নোড। এটাও বি, এ পুরোটাই বি নোড। কেন পুরোটা বি নোড? বিকজ নতুন কোনো এলিমেন্ট এর মাঝখানে নাই। তার মানে আমি যদি নোডের নামগুলা দিই, এটা সি, এটাও সি, এটাও সি, এটা বি, এটা বি, এটাও বি। এই তিনটা রেজিস্ট্যান্সই হচ্ছে বি আর সি নোডের মাঝখানে আছে। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে প্যারালাল বলতে পারি। এটা কি ক্লিয়ার ভাই, নাকি একবার বলবো? রাওয়াত কি বুঝছো? মাহিন, তাসিন, জি ভাইয়া বুঝছি। তাহমিদ? আচ্ছা, তাহমিদ কই গেল? তাহমিদ তো নাই। আচ্ছা, একদম। আচ্ছা, ঠিক আছে, পরে না ঠিক আছে। আমরা এখন আমরা চেষ্টা করব হচ্ছে এই সার্কিটটা সলভ করার চেষ্টা করব আমরা। আচ্ছা, তোমরা করবা, ঠিক আছে, এই সার্কিটটা সলভ করার চেষ্টা করো। তো এখানেও আবার সেম কথা, ধরে নাও এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি নোড। তোমরা একদম এখান থেকে কাজ করা শুরু করবা, ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত ক্যালকুলেট করার চেষ্টা করো। সো আচ্ছা, আমরা যদি নোডের নেমগুলি করি, নোড ছাড় এটা করা যাবে। সো এখানে প্রথমে এই তিনটার এই দুইটার মধ্যে কমন নোড জাস্ট একটা, আবার এই দুইটার মধ্যে কমন নোড একটা। তার মানে এই তিনটা সিরিজে, সো এই তিনটা সিরিজে 4 যোগ 5 যোগ 3 মানে 12। সো এই তিনটাকে আমি রিপ্লেস করলাম 12 ওহম দিয়ে। এরপর এই 4 মানে এই 4 আর 12 প্যারালাল করে, 4 আর 12 প্যারালাল করে এখানে 3 পাইলাম। এই 3 আর এই 3 হচ্ছে আবার সিরিজে। তাহলে কি এই 3 আর 3টাকে বাদ দিয়ে তাদের জায়গায় আমি একটা 6 বসা দিতে পারি। একটু কি বুঝছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই 6 আর 6 কে প্যারালালে, তো এই 6 আর 6 কে প্যারালাল করলে পাওয়া যাবে 3। তাহলে এই দুইটাকে বাদ দিয়ে আমি এখানে বসা দিতে পারি 3। একটু কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এরপর 3 2 5, 5 1 6, তার মানে আলটিমেট রেজিস্ট্যান্স আসলে আমাদের 6। জি ভাইয়া বুঝছি। মাহিন, তাহসিন, তোমরা কি বুঝছো ভাইয়া? আসছে তোমাদের? জি ভাইয়া। এবার এবার আরেকটু ডিফিকাল্টি লেভেল বাড়লো, ঠিক আছে? এটা তোমরা ট্রাই করে দেখো, এখানে আছে, হ্যাঁ, ট্রাই করে দেখাতে পারছো, ঠিক আছে? হোপফুলি এটা কি আজকে যাবো না, এটা ঝামেলা হবে, ঠিক আছে? সো তোমরা যেটা করবা, না 30 পেজ পর্যন্ত কমপ্লিট করলাম অলমোস্ট 3 ভাগে একটা। সো বাসায় যেটা করবা আমাদের নেক্সট ক্লাস তো ফ্রাইডেতে, সো বাসায় হচ্ছে এই আমরা যতটুকু দেখলাম আর কি, স্লাইডটা এই আপ টু পেজ 30 একবার দেখে ফেলবা। ম্যাথ গুলো যদি এখন যদি পেরে থাকো তাহলে আর না দেখলে চলবে, অথবা একবার চাইলে হাতে করে দেখতে পারো আবার। আর বইয়ে কিছু দেখানো তারা দেখে করে আসতে। আমাদের বই কি? আচ্ছা আচ্ছা, না থাক, বই দেখা লাগবে না, আমাদের স্লাইডটাই দেখে নিই হবে। এমনি পরীক্ষা শেষ টেস করছো মাত্র, চিল চিল করো, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে